নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি গল্প, রাত বিরেতে। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুরারি বাবু খুব বিপদে পড়েছেন। রাত দুপুরে বাড়ির উঠোনে টুপটুপ করে ঢিল পড়ে। কারা ছাদে হেঁটে বেড়ায়, থুপ 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 থুপ। বেরিয়ে কিন্তু কাউকে দেখতে পান না। টর্চ জেলে বাড়ির চারপাশটা বৃথা খোঁজাখুঁজি করেন। নিরিবিলি জায়গায় বাড়িটা, পাড়ার মধ্যেও নয় যে ছেলেরা দুষ্টুমি করবে। তাছাড়া তাজ্জব ব্যাপার, ঢিল পড়ার শব্দ পান, দু একটা তার টাকেও পড়ে, অথচ ঢিলটা দেখতে পান না। তাহলে এ নিশ্চয় অশরীরীদের কাজ। মুরারি বাবুর বন্ধু ফৈজুদ্দিন এ শহরের নামকরা উকিল। তিনি এসে সব শুনে বললেন, দেখো মুরারি, আমার মনে হচ্ছে তুমি জিনের পাল্লায় পড়েছ। মুরারি বাবু বললেন, জিন? সে আবার কি? সবাই তো বলছে ভূতের কাণ্ড। ভূত থাকে বনে বাদারে, জলার ধারে, নিরিবিলি জায়গায়। পারদ পক্ষে তারা মানুষের কাছে ঘেঁষে না, কারণ মানুষ মরেই তো ভূত হয়। বেঁচে থাকার ঝক্কি কতটা মানুষ মরার আগে হাড়ে হাড়ে জানে। ঘেন্না ধরে যায় মনুষ্য জীবনে। কাজে মরে ভূত হওয়ার পর কোন পাগল মনুষ্য জীবনের আনাচে কানাচে আসতে চাইবে বলো? মুরারি বাবুর মনে ধরল কথাটা। ফৈজুদ্দিন উকিলের যুক্তির প্যাচে কত বাঘা বাঘা হাকিম হার মানে। মুরারি বাবু বললেন, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু জিন কি? ফৈজুদ্দিন খুশি হয়ে বললেন, জিনের ব্যাপার সেবার অবিকল ভূতেদেরই মতো, তবে তারা একরকম প্রাণী বলতে পারো। তারা মানুষের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। ইঁটু কাটা, আবর্জনা, এসব নোংরা জিনিস তাদের খাদ্য। ইচ্ছে করলেই তারা অদৃশ্য হতে পারে, আবার ইচ্ছে করলেই নানা রকম রূপ ধরতে পারে। তা থাকে কোথায়? পোড়ো বাড়িতে, চিলে কোঠায়, ছাদে, কখনো বাথরুমের ঘুলঘুলিতে। ফৈজুদ্দিন চাপা গলায় বললেন, আমার বাথরুমের ঘুলঘুলিতে একটা জিন ছিল, বুঝলে? রোজ চান করতে ঢুকতুম, আর বেটা মুখ বাড়িয়ে আমায় ভেঙচি কাটতো। চোখ দুটো ঝুলঝুলে নীল, বাপ, এখনো গায়ে কাঁটা দিচ্ছে। মুরারি আঁতকে উঠে বললেন, দেখতে কেমন জিনটা? খুব ভয়ঙ্কর চেহারা নিশ্চয়। তো কিছু না, ফৈজুদ্দিন করে আঙুল দেখালেন। এইটুকুন, একটা টিকটিকির মতো বিদ ঘুটে। তারপর তারপর তাকে তাড়ালে কি করে? কালা ফকিরকে ডেকে আনলুম। সে বেটাকে আতরের শিশিতে পুড়ে পুকুরে ফেলে দিয়ে এলো। তুমি কালা ফকিরের কেরামতি তো জানো না। তাকে দেখলে জিনেরা লেজ ফেলে রেখে পালায়। মুরারির একটু খটকা লাগলো। বললেন, পালায় যদি, তো শিশিতে পড়ে কিভাবে? ফৈজুদ্দিন ফ্যাচ করে হাসলেন। সেটাই তো কালা ফকিরের কেরামতি। তুমি এক্ষুনি ওর কাছে যাও, দেখবে ফকির সাহেব এসে তোমার বাড়ির জিনগুলোকে বস্তায় পুরে সমুদ্রে ফেলে দিয়ে আসবে। মুরারি বাবু লাফিয়ে উঠলেন, কিন্তু ফের খটকা লাগলো মনে। বললেন, বস্তা কেন? ওই যে বললে আতরের শিশি। বুঝলে না, তোমার বাড়ির জিন তো ঘুলঘুলি খুদে জিন নয়, একটা দুটো নয়, একেবারে এক গাদা। তাছাড়াও তারা ভেঙচি কাটে না, ঢিল ছোড়ে, ছাদ কাঁপায়, হেঁটে বেড়ায়। কাজেই বোঝা যাচ্ছে তাদের সাইজ বড়। যাগ্গে, আদালতে যাওয়ার সময় হলো, বুঝলে? তুমি এক্ষুনি কালা ফকিরের কাছে যাও। ফৈজুদ্দিন ব্যস্তভাবে চলে গেলেন। একটু পরে মুরারি বাবুও বেরিয়ে পড়লেন। কালা ফকির থাকে শহরের বাইরে এক নির্জন দরগায়, নিঝুম জায়গা। কোনো পীর সাহেবের কবর আছে। ফকির সেই কবরে আগরবাতি আর সেজবাতি জ্বালে। কদাচিৎ ভক্তরা এসে সিন্নি আর 10-20 পয়সা মানত দিয়ে যায়। মুরারি বাবুকে দেখে কালা ফকির চোখ পাকিয়ে বলল, কি জিনের পাল্লায় পড়েছ বুঝি? ভাগো, এখন আমার যাওয়ার সময় নেই।
কালো আলখাল্লা পরা পাগলাটে চেহারার ফকিরকে দেখে মুরারিবাবু ঘাবড়ে গেছিলেন। তারপরে কড়া ধমক, কিন্তু উপায় নেই। খুব ভক্তি দেখিয়ে একটা টাকা ফকিরের পায়ের কাছে রেখে বিনীতভাবে বললেন, দয়া করে একবার যেতেই হবে বাবা, রাতে ওদের অত্যাচারে ঘুম হয় না, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ফকির টাকাটা ভালো করে দেখে নিয়ে আলখাল্লার ভেতরে চালান করে দিল। তারপর বলল, ঠিক আছে, বাড়ি গিয়ে একটা বস্তা জোগাড় করে রাখো, সব নিশুতি হলে রেতের বেলা যাবো খন। কালা ফকির সন্ধ্যা গড়িয়ে রাত করে এলো। বস্তাটা ভালো করে দেখে নিল ফুটো আছে নাকি। তারপর সেটা নিয়ে একটা অষ্টাবক্র লাঠি নাচাতে নাচাতে সে অন্ধকার বাড়ির চারদিকে চক্কর দিতে থাকলো। বিড়বিড় করে কি সব আওড়াচ্ছিল। এদিকে মুরারিবাবু তার স্ত্রী ও ছেলে মেয়েদের সে ঘরের ভেতর থাকতে বলেছে। খবরদার কেউ যেন না বেরোয়, বেরোলে বিপদ। কতক্ষণ পর ফকির চেঁচিয়ে ডাকলো, বেরিয়ে এসো সব, কেল্লা ফতে, সবকো পকড় লিয়া। সবাই বেরিয়ে দেখলো কালা ফকির বস্তার মুখটা দড়ি দিয়ে বেঁধে তারপর সে বাঁকা চোরা লাঠিটা দমাদম চালাচ্ছে। বল বল, আর জ্বালাবি বল, কখনো ঢিল ছুড়বি? মুরারিবাবুর স্ত্রী নরম মনের মানুষ, কাঁদো কাঁদো হয়ে বললেন, ওগো ফকির সাহেবকে বারণ করো, আহা অত করে বেচারাদের মারে না, মরে যাবে যে। ফকির এক গাল হেসে বলল, ঠিক আছে, মা ঠাকুরন বলেছেন যখন, তখন রাহা খরচ দাও, সমুদ্রে ফেলতে যাব। সমুদ্র কি এখানে? 13 নদীর পারে, ট্রেনে বাসে জাহাজে কতবার চাপতে হবে তবে না। রাহা খরচ নিয়ে ফকির চলে গেল, বস্তা কাঁধে নিয়েই গেল। মুরারিবাবুর বড় মেয়ে বিলু চোখ বড় করে বলল, বাবা, বস্তার ভেতর কিরম একটা শব্দ হচ্ছিল, শুনেছ? তার মা বললেন, চুপ চুপ, বলতে নেই। আজ সবাই নিশ্চিন্ত হতে পেরেছে। খাওয়া দাওয়া সেরে নিতে আরো রাত হলো। বাড়ি নিরাপদ, তাই উঠোনে মুরারিবাবু মহানন্দে পায়চারি করতে থাকলেন। গল্প গুজবও করলেন নানা রকম। সব নিশুতি নিঝুম হয়ে গেছে, ঝিঝি ডাকছে, জোনাকি জ্বলছে গাছপালায়। সেই সময় রাত 12টা 5-এর ডাউন ট্রেন শীষ দিতে দিতে আসছে। রেল লাইন বাড়ির ওপাশ দিয়ে গেছে, বাড়ি থেকে উঁচুতে রেল লাইন। ট্রেন গেলে উঠোন থেকেও দেখা যায়। ট্রেনের আলো ঝলসে দিয়ে যায় বাড়িটাকে। বিলুর ভাই ওমু বলল, বাবা, ফকির এই ট্রেনেই যাচ্ছে? মুরারিবাবু বললেন, হ্যাঁ, বে অফ বেঙ্গল যেতে হলে। হঠাৎ তার কথা থেমে গেল, লাফিয়ে উঠলেন, এ কি, ফের তার মাথায় ঢিল পড়লো যে! শুধু তাই নয়, কালো কালো আরো ঢিল উঠোনে তার আশেপাশে টুপ টুপ করে পড়ছে। ট্রেনের আলোটা সোজা হয়ে এসেছে তার গায়ে। মুরারিবাবু আতঙ্কে কাঠ হয়ে দাঁড়িয়ে গেছেন, মুখে কথা নেই। ট্রেন চলে গেলে ঝলসানো আলোটাও সরল। তখন মুরারির মুখে কথা এলো, ঘরে ঢোক, ঘরে ঢোক বলে উঠোন থেকে বারান্দায় উঠলেন। তারপর রাগে দুঃখে আতঙ্কে অস্থির হয়ে বললেন, বেটা ভণ্ড ফকির ঠকিয়ে দিয়ে গেল, ওহ কি ভুলই না করেছি। বিলুর মা বললেন, সে কি, ও কথা কেন বলছো? এই মাত্র ঢিল পড়লো, দেখলে না? আমার মাথাতেও পড়লো। মুরারি তাকে হাত বুলোতে বুলোতে গিয়ে ফের লাফিয়ে উঠলেন, ওরে বাবা, আমার কানের পাশে কি যেন রয়েছে, ঢিল, ভুতুরে ঢিল আটকে রয়েছে। ওমু বাবার কানের পাশ থেকে কালো একটা কি খপ করে ধরে ফেললো, বলল, ও বাবা, এটা তো চামচিকে গো। মুরারি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। ওমু চামচিকেটাকে ছেড়ে দিতেই থামের গায়ে আটকে গেল। কিন্তু বলা যায় না জিনেরা কত রকম রূপ ধরে, তাই তিনি চেঁচিয়ে উঠলেন, মান মান, জুতো পেটা কর। সেই সময় ওমু বলে উঠল, বাবা, ইউরেকা। ইউরেকা মানে? ওমু রহস্যভেদী গোয়েন্দার মতো ভারী কি চালে বলল, মাত্র চামচিকে, সেফ চামচিকে, বুঝলে বাবা, বুঝলে না? ট্রেনের আলো পড়ার সঙ্গে সঙ্গে উড়ন্ত চামচিকে গুলো চোখ ধাঁধিয়ে যায় আর টুপ টুপ করে পড়তে থাকে, আমরা ভাবি ঢিল পড়ছে। মুরারিবাবু সন্দিগ্ধ ভাবে বললেন, কিন্তু ছাদের ধূপধাপ শব্দ? ওমু অমনি গম্ভীর হয়ে বলল, শব্দ হোক না, আমি ছাদে যাব। তার মা বললেন, ওরে না না, যাসনি ওমু,
ওই শোন, কারা হেঁটে বেড়াচ্ছে। ওগো, কাল বরং ওঝা ডেকে আনো, মনে হচ্ছে ওরা জিন টিন নয়, অন্য কিছু। মুরারি সায় দিয়ে বললেন, হ্যাঁ ভূতই বটে, কালই হরিপদ ওঝার বাড়ি যাব। ওদিকে তক্ষুনি ওমু ছাদে চলে গেছে টর্চ নিয়ে। ছাদ থেকে তার গলা শোনা গেল, বাবা, মা, ইউরেকা, এগেইন ইউরেকা। এবারে সবাই উঠোনে নামলেন ভয় ভয়। কি দস্যি ছেলে রে বাবা। মুরারি বললেন, কিরে ছুঁচো বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা, আর কিচ্ছু না, সেম ছুঁচো ডন টেনে বেড়াচ্ছে, দেখবে এসো। মুরারি নিঃশ্বাস ফেলে বললেন, নেমে আয়। ছাদে রাজ্যের আবর্জনা জমে আছে, পুরনো বাড়ি, ছুঁচোর আড্ডা হতেই পারে। রাত বিরেতে এক দঙ্গল ছুঁচো ছাদে ডন টানে, গানও গায়ে নেচে নেচে, তাই শব্দ হয়। বাড়িটা এবার মেরামত করে কলি ফেরানো দরকার। চামচিকি, ছুঁচো, ইঁদুর, আরশোলা, টিকটিকির আড্ডা হয়ে গেছে। শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প রাত বিরেতে। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।